চিত্তচিরে চৈত্র মাস পর্ব 18 লিখেছেন মমসা। রাতটা হুট করেই প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে। পর মুহূর্তেই বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবেন, কেমন ঢপ দিলাম বলো তো। কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে গম্ভীর হলো। গাম্ভীর্যের সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আব্বু কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারল না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যি বলছি সব। তুমি তখন 2 দিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ। কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করে বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসার লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে, তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতন এমন দুজক তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নিবে বলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাই যেন অসুস্থ, তাই আমরা সেদিন হাসপাতালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়ের ও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এই বাড়ির কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে। কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়ন গেছে ততক্ষণে ঝরে পড়েছে অশ্রুকন্যা। ঘৃণায় ভরে উঠেছে আঙিনা। এক মুহূর্তে মিছে হয়ে গেল তার এই জনম। কি নোংরা, কি বিচ্ছিরি অতীত। মনে হলে সে যেন কোনো নর্দমার কীট, সমাজের এক নোংরা মানুষ। আব্বু যে তাকে পছন্দ করতেন না সেটা তার প্রাপ্য। এত ভালোবাসা তো কভু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগর চায়ের কাপটা বারান্দায় চওড়া গ্রিলটার উপর রাখল। পাঞ্জাবি পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মোছার নাম করে কিছু অশ্রুকন্যাও বোধহয় মুছে নিলেন। কে জানে, আধারের কুল ঘেঁষে যাওয়া গল্পের কথা। পকেটের রুমাল পকেটে রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলে তোমার অতীত, এখন একটা কথা রাখবে? চিত্রার কণ্ঠে তখনও কান্নার চাপ। তবুও সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, জি আব্বু বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না তোমায় অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্বে ছিলে। আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আছি কাল নাও থাকতে পারি। তোমার দায়ভার তখন কে নেবে? এবারই সবাই হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা। কেমন দমবন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেগের বশে কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শুধরানোর অপ্রচেষ্টাটাও ছিল। সেদিন কথা থামতেই বিরাট এক বিষাদ দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা এখন শরবত প্রায়। ভেতরের তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ। ভারী নীরবতা ভয় জাগালো চিত্রার মনে। বাহার ভাই বুঝি আজ চির বিচ্ছেদ ঘোষণা করবে। ঘৃণার থুতু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই। মারুক, না হয় সে সহ্য করে নেবে। ঘৃণাটা তো আর তার দোষে পাবে না। অদৃষ্টের পরিহাস। তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সেই নিজে গড়ত, তাহলে কি আর থুতু ফেলতে পারত কেউ? না অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত?
তবু মানুষ যদি তাকে দোষী ভাবে তবে মেনে না হয় নিবে সে দোষ। চিত্রার মনের ভুল ভাবনার কার্তুজকে ভেঙে গুঁড়িয়ে দিল বাহার। হাতের চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে দিয়ে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার কি সেসব শুনে নিজের উপর ঘৃণা জমেছিল রঙ্গনা? এমন পরিস্থিতিতে বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবন তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট্ট ছোট্ট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই? বাহার হাসলো। চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধহয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে, কোনো লোভ লালসাবিহীন। অতঃপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী, সে কোথাও থেকে আসছে কিংবা তার পরিচয় সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছপা হননি। এই যে সে তোমায় অন্য কারো কাছে দিয়েছিল, তোমার কি মনে হয় তার উপর কম ঝড় গেছে এর জন্য? তাকে কি না সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাযথ, কর্ম হোক আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দেবে, তোমার জন্ম পরিচয়টা তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই ছন্ন ছাড়া লোকটার কথা। মানুষটা কত গুছানো, কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে? চিত্রা লম্বা একটা নিঃশ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহারও ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিক্সা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহার উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুচকে প্রশ্ন করল, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসবো। বাহারের উত্তরে কুচকানো কপাল আরও কুচকালো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন। হেঁটে আসার কি দরকার? আজ আমি আপনাকে বাড়ি অবধি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘোরাবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখালো না বাহার। পকেটে দু হাত গুজে কোকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতনই। আমাদের এক দারিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে জ্বলছে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন। তাতে ক্ষতি কি? শেষ অবধি যদি সন্ধি হয় রাস্তা, তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একবারে হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছু ফিরে তাকায় সে আশায়, কিন্তু তার হলো কই? লোকটা তো আর তাকালো না। সবসময়ই চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট্ট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম, ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিনে পদার্পণ করল মুনিয়া বেগম ছাড়া সদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরুল সদাগর খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়িই ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকানো। মা তাকে যতটা যত্ন করত ততটা যত্ন কেই বা করবে? মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখখানার দিকে তাকালে কেমন হাহাকার করে উঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নৌশাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোথা থেকে যেন এসে হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরে খাবারের তোড়জোড় চলছে। ওহি, চাঁদনি, অনয়, মাহতাব, আফজাল সদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার নিয়ে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটা বাটি টেবিলে এনে রাখল।
চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাছটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচিমা, আমায় কিন্তু মাথাটা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসলো। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে সে রোজা সদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসে খাবার খাচ্ছিল। রোজা সদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদরে স্বরে বলল, তোর আপার তো একটু বেশি পুষ্টি লাগবো ক। হ্যাঁ তো এখন দুইজনের খাওয়া খাইতে হইব, তাই না? আর তরে বড় টুকরা দিব, মাথাটা তোর আপা খাক, কেমন? চিত্রা হুট করে কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করল না। এটা হওয়া তো স্বাভাবিক। সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতো গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচিমা, তুমি আপারে দেও। আমি দেখছো কেমন ব্যাককলের মতন আবদার করলাম। এখন তো বড় আপাই ভালো খাবার প্রয়োজন। তুমি ঠিক করছো। কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না। আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সবসময় তো চিতাবাঘি খায়, মেয়েটার পছন্দ। আপনিও না? অদ্ভুত। খাবি কেমনে তোরা? তোদের চাচি চিত্রাকে সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সদাগরের উত্তরটা কেমন মুখ ঝামটি মারল। রসকসহীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতটা ধরে ফেলল। খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারা হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা। সবাই কেমন ফ্যাল আহম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়ে পরে ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সদাগর তাকে মাছ আর সাধল না, বরং বড় টুকরাটা সে তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখল এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর দু লোকমা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়ে বিষাক্ত মনে হলো। মাহতাব ও আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনী নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সদাগর গদগদ কণ্ঠে ডাক দিতে তাচ্ছিল্য হাসি দিল মাহতাব। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে। আপনার মেয়েকে না হয় আমার বাগের মাছটাই দিয়ে দেন। আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ পাতে তুলল না ওহিও। অবমানে গা শিরশির করে উঠল রোজা সদাগরের। সে মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরে টান বেশি এই বাড়ি মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ঢুকুরে উঠল সে। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টদশী ভেঙে চূর্ণ বিচূর্ণ। এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে আর বাকি রইল না। চিত্তচির চৈত্র মাস পর্ব 18 এখানেই শেষ।